তো আমরা ২ বছর ধরে আজকে চ্যালেঞ্জ দিয়ে রেখেছি যে কেন্দ্রীয় সরকার যে টাকা দেয়নি সেটা আপনি শ্বেতপত্র আকারে প্রকাশ করুন। আজ অবধি রাজ্য সরকারের সাহস হয়নি। আজকে যে 4% ডিএ বৃদ্ধি পেয়েছি আমরা, একটা ললিপপ আমাদেরকে হাতে ধরিয়ে দেওয়া হয়েছে, তারপরে বলা হচ্ছে যে আমরা খুশি কি খুশি নয়, খুশি বা না খুশি কোনো ব্যাপার নয়। এটা আমাদের দয়ার দান নয়, এটা আমাদের অধিকার। রাজ্যের মুখ্যমন্ত্রী বর্তমানে যিনি আছেন তিনি ক্ষমতায় যখন ছিলেন না উনি বলতেন যে যে সরকার ডিএ দিতে পারে না তার ক্ষমতায় থাকার অধিকার নেই। তাহলে উনি আজকে ক্ষমতায় বসে আছেন কি করে? স্যার, আমরা যেমনটা দেখতে পেলাম গতকাল ছিল রাজ্য বাজেট। সেই রাজ্য বাজেটে ডিএ 4% বাড়িয়ে 18% করা হলো। তাতে কি আপনারা খুশি? কোথাও না কোথাও থেকে সন্তুষ্ট? আমরা ২ বছর আগে আন্দোলন শুরু করেছিলাম যে সর্বভারতীয় যে সূচক মূল্য, বাজার মূল্য, সেই মূল্যে ডিএ দিতে হবে। এটা হচ্ছে সারা বিশ্বে এবং সর্বভারতীয় ক্ষেত্রে এটাই নিয়ম। এবং সেই জন্যে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের কর্মচারীদের পুরো টাকা ডিএ বাবদ পুরো টাকা দেয়। বোর্ড কর্পোরেশন, পঞ্চায়েত, শিক্ষক এদের জন্য 60% টাকা দেয়। আমাদের আন্দোলন শুরুর সময় এই রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী এবং মন্ত্রীদের বক্তব্য ছিল যে কেন্দ্রীয় সরকার নাকি টাকা দেয় না। তো আমরা ২ বছর ধরে আজকে চ্যালেঞ্জ দিয়ে রেখেছি যে কেন্দ্রীয় সরকার যে টাকা দেয়নি সেটা আপনি শ্বেতপত্র আকারে প্রকাশ করুন। আজ অবধি রাজ্য সরকারের সাহস হয়নি এই ডিএ দেওয়ার, এই শ্বেতপত্র প্রকাশ করার, এবং সাহস হয়নি। এবং সেটা যে এই রাজ্যে কর্মচারীদের আন্দোলন হচ্ছে অদ্ভুতভাবে চলে। বিভিন্ন রাজনৈতিক দল ভিত্তিক কিছু কর্মচারী এসেই সরকারের বন্ধু হয়ে যায় নিজেদের দুর্নীতিকে ঢাকবার জন্যে, এবং সরকারের মদতে তারা দুর্নীতি চালায়, এবং সেই জন্যই এই আন্দোলনগুলো মার খায়, যেটা অন্যান্য রাজ্যে বা আধা সরকারি সেক্টর, ব্যাংক, কেওয়াইসি, কেন্দ্রীয় সরকার, যেখানে কোথাও এই চিত্রটা নেই। এই সুযোগ নিয়েই যে সরকারে বসে, যে দলই রাজনৈতিক ক্ষমতায় বসে, তারা রাজ্য সরকারি কর্মচারীদের এই ৫০-৬০ বছর ধরে ধারাবাহিক এই বঞ্চনা চালিয়ে যাচ্ছে। এই বঞ্চনার বিরুদ্ধে আমরা লড়াই করছি। এবং এই যে এর মধ্যে খুশি অখুশির প্রশ্ন না, এটা আমার অধিকার। লক্ষ্মীর ভাণ্ডার যেমন অধিকার নয়, ওটা দয়ার দান। ডিএটা আমাদের দয়ার দান নয়, এটা আমাদের অধিকার। রাজ্যের মুখ্যমন্ত্রী বর্তমানে যিনি আছেন তিনি ক্ষমতায় যখন ছিলেন না উনি বলতেন যে যে সরকার ডিএ দিতে পারে না তার ক্ষমতায় থাকার অধিকার নেই। তাহলে উনি আজকে ক্ষমতায় বসে আছেন কি করে? এই প্রশ্নটা তো ওনাকে করবার দরকার। আমরা যখন এইসব কথা বলছি উনি তখন আমাদের বলছে চোর ডাকাত, ডাকাতের সর্দার, এই সমস্ত কথাবার্তা বলে আমাদের পাল্টা আক্রমণ করছে। তো সুতরাং যেখানে যুক্তি নেই সেখানে গাজোয়ারি আছে। যুক্তি নেই, গাজোয়ারি আছে, টাকার হিসেব দিতে পারছেন না। এবং পাশাপাশি ৫ লক্ষ শূন্যপদ পূরণের কথা গত বছর বাজেটে স্বীকার করে নিয়েছিলেন। তারপরে এই ১ বছরের মধ্যে আর সেই একটিও শূন্যপদ পূরণ হয়নি। এখন বলছে যে ওবিসিদের যে নিয়ে মামলা চলছে, যে সার্টিফিকেটগুলো রাজ্য সরকারই জাত সার্টিফিকেট দিয়েছে, তার ভিত্তিতে হাইকোর্টে রাজ্য সরকার হেরে গেছে, সুপ্রিম কোর্টে গেছে। তাহলে ওবিসি যে ২০% যদি সংরক্ষণ হয়, তাহলে ১০০টা পদের মধ্যে ২০টা পদ বাদ দিয়ে বাকি ৮০টা পদ পূরণ করতে পারে, অর্থাৎ ৫ লক্ষর মধ্যে ৪ লক্ষ পদ পূরণ করতে পারে। তারও কোনো দিশা এই বাজেটে নেই। এইভাবেই এবং অনিয়মিত কর্মচারী, বিহার সরকার তারা ১০ লক্ষ অনিয়মিত কর্মচারীকে নিয়মিতকরণ করেছে। তাদের আর আজকে ডিএ নিয়ে লড়তে হয় না, তারা অনিয়মিত কর্মচারীদের নিয়ে লড়াই করে নিয়মিতকরণ করেছে। সামগ্রিকভাবে এই রাজ্যে যে পরিস্থিতি তৈরি হয়েছে তার বিরুদ্ধেই সংগ্রামী যৌথ মঞ্চ এই আন্দোলন চালিয়ে যাচ্ছে। এবং আমাদের এই আন্দোলনের ফলেই ২০১৯-এ যে রোপা আমাদের চালু হয়েছে, পে রিভিশন চালু হয়েছে, সেখানে ডিএর কোনো ব্যাপারই ছিল না। সেখানে আমাদের হাউস রেন্ট ১৫% থেকে কমিয়ে ১২% করে দেওয়া হয়েছিল, ৩%। তারপরে মহার্ঘ ভাতা ২১-এর নির্বাচনের সময় মহার্ঘ ভাতার নাম করে দেওয়া হয়েছিল। তারপরে ২২ সালে কোনো মহার্ঘ ভাতা দেওয়া হয়নি। ২৩ সালে জানুয়ারি মাস থেকে যখন আমরা এই আন্দোলন শুরু করলাম, তারপরে এই নয় নয় করে এই ১৪% মহার্ঘ ভাতা আজকে আমরা পেয়েছি। এবং ১১% মহার্ঘ ভাতা পেয়েছি, আবার ৪% এপ্রিল মাস থেকে দেয়া হবে। কিন্তু তার মধ্যে আবার কেন্দ্রীয় সরকারের জানুয়ারি মাস থেকে আবার আরেক কিস্তি ঘোষণা হয়ে যাবে। সুতরাং এই ফারাক মিটছে না। আর সকলকেই একই বাজার থেকে বাজার করতে হয়, সর্বভারতীয় দর একই, চাল, ডাল, তেল, পেট্রোল, ওষুধ সব এক দরেই সবাইকে কিনতে হয়। সেই জন্যই মহার্ঘ ভাতা চালু করা হয়েছে। এখন এই মুখ্যমন্ত্রী তিনি বলছেন যে ডিএ দেওয়া নাকি ম্যান্ডেটারি নয়। তাহলে ম্যান্ডেটারি নয় তো কেন্দ্রীয় সরকার থেকে টাকাগুলো নিচ্ছেন কেন? সেই টাকার হিসেব দিতে পারছেন না কেন? সুতরাং এই যে অনাচার রাজ্যে চলছে, সরকারি কর্মচারীদের টাকা নিয়ে যে নয়ছয় চলছে,
তার বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে যতক্ষণ না আমাদের এআইসিপিআই অনুযায়ী ডিএ দেয়া হয়, যতক্ষণ না 6 লক্ষ শূন্য পদ পূরণ করা হয় এবং অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ করা হয়। দাদা, আমরা যেমনটা দেখতে পেলাম গতকাল ছিল রাজ্য বাজেট, সেই রাজ্য বাজেটে নির্ধারিত হয়েছে 4% ডিএ বাড়বে। আপনারা কি তাতে সন্তুষ্ট? 18% ডিএ বাড়লো। সন্তুষ্টির কোনো জায়গায় নেই, কারণ আমরা তো যতটা পাই মানে এরকম না চাইছি, আমরা এটা অ্যাচিভ করি, উই ডিজার্ভ। কারণ আমরা মাইনেটা রোজ রোজ তো বাড়ানো যায় না, সেই জন্য সরকার বাধ্য যে এআইসিপিআই অনুযায়ী এই টাকাটা বাড়াবে। দিয়ে তো এরকম কিছু নেই যে হঠাৎ ইচ্ছে হলো দিলাম, দিয়ে দিয়েছি। আমি দেখলাম টিভিতে বলছেন 4% দিয়েছি, পে কমিশন দিয়েছি। একটা নির্দিষ্ট নিয়মে একটা পার্সেন্টেজ অবধি মাইনে যদি বেড়ে যায়, তাহলে যে কোনো গভর্নমেন্ট বাধ্য সেটাকে নতুন পে কমিশনের আওতায় নিয়ে আসা। পে কমিশন দিয়েছি, কোনো দয়ার দানের ব্যাপার নেই, সুতরাং খুশি হওয়ার ব্যাপার নেই। 39% মানে কি আমার ন্যায্য দাবিটা কি জন্য হয়েছে? আমাকে ওনার 39% আমরা পিছিয়ে আছি। কোথা থেকে পিছিয়ে আছি? আমরা যে বাজারে বাজার করি সেই বাজারেই কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীরাও বাজার করেন। তো ওরা পাবে, আমরা পাবো না। একটা সার্বভৌম রাষ্ট্রে তো এরকম কোনো নিয়ম হতে পারে না। এই মুখ্যমন্ত্রী এরকম নিয়ম করতে পারেন। বাজার যদি একটাই হয়, বাজার দরও একটাই আছে, বাজার দরও যদি একটা হয়, তাহলে ডিএটাও একই হবে। এআইসিপিআই অনুযায়ী যে দামটা করা হয় সেটা কিন্তু আমি ওলা করে যাব এরকম হয় না, অথবা আমি প্রিয় গোপাল বিষয়ী পাঞ্জাবি কিনবো এটা নয়। সরকারের নির্ধারিত দাম অনুযায়ী আমার পরিবারের নির্দিষ্ট সংখ্যক মানুষের অন্ন, বস্ত্র এবং বাসস্থানের জন্য যে টাকাটা ধরে সেটা বুঝতেই পারছি সাধারণের থেকে অনেক কম, বাজারে ওটাই পাওয়া যায় না। তার নিরিখে এআইসিপিআই হয়, এবং তার নিরিখে যে টাকাটা বাড়ে, তাহলে রোজই একটা করে নতুন বেতন কমিশন বসাতে হয়। সেটা বোধহয় মুখ্যমন্ত্রী মিস করে গেছেন, আই এম সরি টু সে। সেই জন্য আমি বলতে বাধ্য হচ্ছি, যদি কেউ মিস করে যান তিনি যেন মনে রাখেন যে এই যে এআইসিপিআই, এটা কিন্তু ব্যাপারটা এরকম না যে আমার ইচ্ছে মতো আমরা এই এসজিএম থেকে চেয়েছি, ব্যাপারটা তা না। অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী যে টাকাটা আমাকে দেওয়া উচিত সরকারের আমার কাজের উপর দাঁড়িয়ে, যেটাই আমি চুক্তিবদ্ধ হয়েছি। আমি যেমন, আপনি একটা জিনিস যখন কিনতে যান, যদি একটা ক্যালপল কিনতে যান, তার একটা দাম আছে, তার থেকে কি কেউ বলে 12 টাকা কম দেবেন? কি বলা যায় না উচিত? নিশ্চয়ই না। এটা তো কেনা বেচা হলো। কিন্তু যখন আপনি শ্রম নিচ্ছেন, কোনো সরকার যদি শ্রম চুরি করে, তাকে শোষক বলা হবে না অত্যাচারী বলা হবে না স্বৈরাচারী বলা হবে? আমরা জনগণের উপর ছাড়লাম। আমি আজ পর্যন্ত আমার বাড়িতে যারা কাজ করেছেন তাদের কাজের পর ন্যায্য বেতন না দিয়ে দিলাম, কথা ছিল 500 টাকা 400, এটা আমি কখনো বলিনি। এটা বড়টা একটা বর্বরতার মধ্যে পড়ে। আমার বিবেচনায় এটা একটা বর্বরতার মধ্যে পড়ে। কারণ আমি একটা লোককে নিয়োগ করলাম তোমায় 500 টাকা দেবো বলে, কাজের শেষে 400 টাকা দিয়ে বললাম দিয়ে দিয়েছি। সুতরাং খুশি কোনো জায়গা নেই, আপনি আমার কথাতে বুঝতে পারছেন। আর এসজিএম যেটা বসে আছে দীর্ঘদিন এত বছর, শুধুমাত্র ডিএর জন্য না, আপনি আমাদের বিভিন্ন যে ফ্লেক্সগুলো আছে পড়ে দেখুন। আমরা কিন্তু যোগ্য অনিয়মিতদের চেয়েছি যোগ্য। আমরা যারা অযোগ্য মানুষ, বিভিন্নভাবে রাজনৈতিক মানুষকে উপঢৌকন দিয়ে বা যে কোনো চাকরি পেয়েছেন, তাদের সেগ্রিগেশন করে বাদ দেওয়ার পক্ষে। বিনিময়ে আমরা এটাও চাই, সেই ফাঁকাগুলো যারা যোগ্য, যারা বঞ্চিত তাদের, এটাও কিন্তু এসডিএম এর একটা দাবি। একই সাথে বিভিন্ন জায়গায় মানুষ যখন অত্যাচারিত হয়েছেন, সেটা কুচবিহার হোক, সন্দেশখালী হোক, আরজিকর হোক, এসডিএম কিন্তু সকল সময় সোচ্চার প্রতিবাদ করেছে। এবং আমরা কিন্তু পরিষ্কার বলেছি যে মন্ত্রীদের দায় নেওয়া উচিত। কারণ খাদ্য দপ্তরে চুরি হলে যদি খাদ্যমন্ত্রী গ্রেপ্তার হয়, শিক্ষা দপ্তরে হলে যদি শিক্ষামন্ত্রী হয়, তাহলে আমি বলছি এসডিএম এর তরফ থেকে আমারও ধারণা যে তাহলে তো স্বাস্থ্যমন্ত্রীর হওয়ার দরকার। সুতরাং আমরা শুধুমাত্র এই এতদিন এখানে বসে আছি আর বিয়েটুকুর জন্য নয়, সামাজিক দায়বদ্ধতা প্রতিপালন আমরা করি। দাদা, আমরা যেমনটা দেখতে পাচ্ছি কালকে ছিল রাজ্য বাজেট, সেই বাজেটে 4% ডিএ বাড়ানো নির্ধারিত হয়েছে, অর্থাৎ ডিএ বেড়ে হয়েছে 18%। আপনারা কি এটাই সন্তুষ্ট? দেখুন, আমাদের 39% ডিএ বাকি ছিল, তাতে এখন আমরা কালকে শুনেছি নাকি 4% ডিএ বৃদ্ধি হয়েছে। তার মানে 4% বঞ্চনাটা কমেছে, কিন্তু বঞ্চনার হারটা একটু কমে আছে, কিন্তু বঞ্চনা পুরোটা মেটেনি। আজকে যে কর্মচারীরা, সরকারি কর্মচারীরা এখানে বসে আছি আমরা সবাই, আপনারা নিশ্চয়ই দেখেছেন আমাদের 700 দিন পেরিয়ে গেছে আমাদের আন্দোলনে। এই সরকারি কর্মচারীরা কিন্তু শুধু নিজের ন্যায্য অধিকারের কথা বলার জন্য এখানে রাস্তায় বসে নেই।
এই সরকারি কর্মচারীরা আগামী প্রজন্মের জন্যও কথা বলছে। আজকে ছেলে মেয়েদেরকে রাস্তায় টেনে নিয়ে বসিয়ে দেওয়া হয়েছে, তারা ন্যায্য চাকরির কথা বলছে, সেই চাকরিগুলো কোথায় গেছে সেই প্রশ্নও জিজ্ঞেস করছে সংগ্রামী যৌথ মঞ্চ এখানে। আজকে যে 4% ডিএ বৃদ্ধি পেয়েছি আমরা, একটা ললিপপ আমাদেরকে হাতে ধরিয়ে দেওয়া হয়েছে, তারপরে বলা হচ্ছে যে আমরা খুশি কি খুশি নয়, খুশি বা না খুশি কোনো ব্যাপার নয়, এটা রাজ্য সরকারের ব্যর্থতা যে আজকে তার রাজ্য সরকারি কর্মচারীদেরকে আজকে রাস্তায় বসে তার অধিকারে কথা বলার জন্য আজকে এখানে বসতে হচ্ছে। সমস্ত রাজ্য যারা আর্থিকভাবে আমাদের পশ্চিমবাংলা থেকে পিছিয়ে আছে তারা কিন্তু আপ টু ডেট দিয়ে দিতে পারছে, কিন্তু আমাদের বর্তমান সরকার, যে পশ্চিমবাংলায় সরকার যিনি চালাচ্ছেন আর কি, উনি তার রাজ্য সরকারি কর্মচারীদের তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত রেখে দিয়েছেন। এটা কোন আইনে উনি বঞ্চিত রেখেছেন এর উত্তরটা কিন্তু আমরা এখনো অবধি পাইনি ওনার কাছে। 2009 সালে একটা সরকারি কর্মচারীদের কোথায় একটা সমাবেশ বা প্রোগ্রাম হয়েছিল, সেখানে বর্তমান যিনি মুখ্যমন্ত্রী সেই সময়কার সরকারের কাছে সেই সময়কার সরকারের ব্যাপারে উনি বলেছিলেন একটা সভাতে যে সরকার নিজের রাজ্য সরকারি কর্মচারীদের ন্যায্য অধিকার তার দিয়ে যদি না দিতে পারে সেই সরকার কোন আইনে ক্ষমতায় থাকতে পারে। আজকে 2025 সালে আমরা এই প্রশ্নটা সংগ্রামী যৌথ মঞ্চ পক্ষ থেকে বর্তমান সরকারকে জিজ্ঞেস করছি যে কোন আইনে উনি তার নিজের রাজ্য সরকারি কর্মচারীদেরকে আজকে রাস্তায় বসিয়ে দিয়েছেন, তাদের ন্যায্য অধিকার থেকে উনি বঞ্চিত রেখে দিয়েছেন কোন আইনে, এই প্রশ্নটা আমরাও জানতে চাইছি। এবার একটা কথা বলি, আপনি বলছেন 4% ডিএ বৃদ্ধি হয়েছে, দান দীক্ষার কোনো ব্যাপার নয়, এটা আমাদের ন্যায্য অধিকার আছে, সমস্ত রাজ্য কিন্তু দিতে পারছে, আপনি দিতে পারছেন না, এই সরকারের ব্যর্থতা যে উনি নিজের কাজগুলো ঠিকঠাক করে করতে পারছেন না। আরেকটা জিনিস বলি, ছেলে মেয়েদের কাজকে টেনে নিয়ে রাস্তায় বসিয়ে দিয়েছেন, রাজ্য সরকারি কর্মচারীরা যারা গোটা পশ্চিমবাংলাকে এগিয়ে নিয়ে যায় সে রাজ্য সরকারি কর্মচারীরা আজকে রাস্তায় বসে আছে। কথা বলা হয় যে উন্নয়ন হচ্ছে পশ্চিমবাংলায়, এই হচ্ছে উন্নয়ন? যদি আপনি গোটা চত্বরটা ঘুরে দেখেন, আজকে ধর্মতলাকে কেউ ধর্মতলা বলে চেনে না, এটাকে সবাই ধর্ণতলা বলে চেনে। কেন? এই প্রশ্নটা আমরাও জানতে চাইছি, কেন এই জিনিসগুলো হচ্ছে পশ্চিমবাংলায়। আর 4% ডিএ বৃদ্ধিতে আমরা মোটেও খুশি নয়। আমাদের 4% ডিএ যেটা আমরা বৃদ্ধি পেয়েছি তাতে আমাদের জেদ কিন্তু আরো বেড়েছে, লড়াই কিন্তু এভাবেই চোখে চোখ রেখে হবে, যতদিন না আমাদের দাবি দাওয়া মিটবে আমাদের লড়াইটা এভাবেই চলতে থাকবে। দাদা, আমরা যেমনটা দেখতে পেলাম গতকাল ছিল রাজ্য বাজেট, সেই রাজ্য বাজেটে ডিএ 4% বাড়িয়ে 18% করা হয়েছে। এখনো কিন্তু কেন্দ্রের থেকে ডিএ এর পার্থক্য 35%। আপনারা কি এতে খুশি? এবং সর্বপ্রথমে বলি 2023 27শে জানুয়ারি আমরা শহীদ মিনারে ময়দানে বসেছিলাম। আজকে 2 বছর 18 দিন হয়ে গেছে। গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী বাজেট পেশ করেছেন। সোজা কথা হচ্ছে 39% ডিএ চুরি করেছেন, ওখান থেকে 4% দিয়েছেন, ললিপপ থামিয়েছেন। এতে কিন্তু উনি যেটা চেয়েছিলেন এই 4% দিয়ে কর্মচারীদের মন ভোলানোর যে চেষ্টা উনি করেছেন, কিন্তু কর্মচারীরা এতে সন্তুষ্ট নয়। যেটা চুরি করেছো সোজা মনে স্বীকার করো, এআইসিপিআই অনুযায়ী যেটা আমাদের বকেয়া আছে সেটা অবিলম্বে প্রদান করুন, এই সরকারকে এটাই বলার আছে। নাহলে আন্দোলন আরও তীব্র হবে, কর্মচারীদের শিক্ষকদের ক্ষোভ আরও বাড়বে সরকারের প্রতি, এবং আন্দোলন আরও জোরে হবে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যতবার ডিএর মামলা সুপ্রিম কোর্টে দেখেছি ততবারই পিছাতেই থেকেছে। হ্যাঁ দেখুন, মামলা তো পেছোবেই, কেন কি সরকার তো আসলে আগে 6বার গালে চড় খেয়েছে, স্যাটে খেয়েছে, হাইকোর্টে খেয়েছে, তারপরে আবার সুপ্রিম কোর্টে গেছে। একটা সরকার নিজের কর্মচারীদের প্রতি সুপ্রিম কোর্টে যেতে পারে, এত মানে দুরাচারী সরকার, সেটা একটা কল্পনা করা যায় না। ডিএ মামলা স্যাটেও হেরেছে, হাইকোর্টেও হেরেছে, তার সত্ত্বেও সুপ্রিম কোর্টে গেছে। এবার সরকারের কাছে কোটি কোটি টাকা রয়েছে, সে টাকা দিয়ে নয় উকিলদেরকে ওনাদের লোক রয়েছেন সে ম্যানেজ করছেন, কিন্তু সেটা কর্মচারীরা তো সেটা করতে পারে না। কর্মচারীরা মাননীয় সুপ্রিম কোর্টের উপরে আস্থা রেখেছে, আগামী দিনে অবশ্যই কর্মচারীদের পক্ষেই রায়টা আসবে, এটুকুনি আশ্বাস আছে।